মুস্কান, সব কিছু তো ঠিকঠাক আছে। তামিমের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তুমি কি বলো, সামনের মাসে তোমাদের বিয়ে ফাইনাল করে ফেলবো, নাকি আরও কিছুদিন সময় নেবে তুমি? শাশুড়ি আম্মু, বিয়ে যেহেতু এখন এইভাবে ফাইনাল করেছেন, তাহলে আরো কিছুদিন যাক। আর আমি তো এই এলাকায় নতুন পুলিশ অফিসার হয়ে এসেছি, এখন ছুটি চাইলে তো ছুটি দিবে না। কয়েক মাস যাক, এরপরে না হয় ছুটি নেওয়া যাবে, তখন বিয়েটা করে ফেলবো। এত বছর যেহেতু সময় নিতে পারছি, তাহলে আর কয়েকটা মাস সময় দিতে পারবো না? ফাহিম, তুমি কি বলো, আর কয়েকটা মাস সময় নিতে পারবে না? হ্যাঁ পারবো। তামিম, এটা তোর ভাবি মুস্কান। এটা হচ্ছে আমার ছোট ভাই, পরিচিতি হয় না। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট আসলে এরপরে কলেজে ভর্তি হবে, সাথে পার্ট টাইম একটা জবও করতে পারবে, বা একটা দোকান খুলে দিব বাজারে, সেটা দেখাশোনা করতে পারবে। পার্ট টাইম জব করার দরকার নেই, বাজারে একটা দোকান খুলে দিও, তাহলেই হবে। আর তামিম, এখন তো তোমার কোনো কাজ নেই, বাড়িতে বসে আছো। তুমি এই ফাঁকে তোমার বন্ধুদেরকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। না ভাবি, এখন ঘুরতে যাব না। এখন আমার হাতে টাকা নেই, তাই ঘুরতে যেতে পারবো না। রেজাল্ট দেখি, এরপরে না হয় ঘুরতে যাব। তুমি টাকা নিয়ে চিন্তা করতেছো কেন? তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে বলি নাই তো। তুমি ঘুরতে যাও, কত টাকা লাগবে আমাকে বলো। আর এখন থেকে তো আমি তোমার ভাবি, সো আমার কাছ থেকে টাকা নিতেই পারো। আর আমি তো চাকরি করি, মানে ভালো টাকা ইনকাম করতে পারবো। আর আমার স্যালারিও বেশ ভালোই ধরা হয়েছে। এই নাও, এখানে 3,000 টাকা আছে, কোথাও ঘুরতে যাও। আরও টাকা লাগলে আমাকে ফোন দিয়ে জানাবে, আমি তোমার বিকাশে পাঠিয়ে দিব। ঠিক আছে ভাবি। আর এখন কি আপনি চলে যাবেন নাকি? এখন আমাকে চলে যেতে হবে, কারণ অফিসে নতুন জয়েন করেছি। অফিসের সব কিছু বুঝে নিতে হবে আগের এসআই এর কাছ থেকে। যদি রাতে সময় পাও, তাহলে তোমাদের বাসায় এসে আড্ডা দিব সবাই মিলে। এখন তাহলে যাই। এই বলে মুস্কান তামিমদের বাড়ি থেকে চলে গেল। অন্যদিকে তামিম চলে আসলো তার বন্ধুদের কাছে। এসে দেখে সবাই কি কথা নিয়ে আলোচনা করতেছে। তামিমকে দেখে সবাই বলতে লাগলো, কিরে তামিম, আমরা প্ল্যান করেছি সবাই ঘুরতে যাব। তুই কি আমাদের সাথে ঘুরতে যাবি? বেশি দূরে যাব না, 3 থেকে 4 হাজার টাকা খরচ হতে পারে যাওয়া আসা মিলে। তুই যেতে চাইলে আমাকে বলতে পারিস। হ্যাঁ আমি যাব। ভাবি আমাকে 3,000 টাকা দিয়েছে, বলেছে যে যদি আরও লাগে তাহলে ফোন দিয়ে বলার জন্য। ভাবি পাঠিয়ে দিবে। কখন যাবি তোরা ঘুরতে? কিন্তু চিন্তা ভাবনা করছি, আজকে যেহেতু সবাই টাকা ম্যানেজ করে ফেলেছে, তাহলে আজকে রাতেই সব কিছু করে ফেলবো। রাত 10টা 11টার দিকে আমরা বের হয়ে পড়ব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চিন্তা ভাবনা করেছি যে সিলেট যাব। এর আগে তো 2বার ঘুরে এসেছি, এবার সিলেটে অন্য দিকে যাব। দেখ মামা, যেখানেই যাস না কেন খুব সাবধানে যেতে হবে, কারণ তোরা খুব ভালো করেই জানিস সিলেট এলাকাটা কেমন। তবে এর আগে 2বার গিয়েছিলাম, খুব ভালোই লেগেছে। হ্যাঁ, সিলেট এলাকাটা কেমন একটা আমার খুব ভালো করেই জানি। তবে এত চিন্তা করিস না, ওইখানে যেহেতু যাব, আমরা এক পরিচিত আত্মীয় আছে, তাকে বলবো আমাদের সাথে যাওয়ার জন্য। সেও অনেক দিন ধরে বায়না করেছে তাদের ওইখানে যাইতাম। আজকে তাহলে বের হয়ে পড়ি, আর আমি ফোন দিয়ে তাকে জানিয়ে দিই। তোরা সবাই তাহলে বাসায় গিয়ে সবকিছু রেডি করে নে। আজকে রাতে যাব, কালকে সারাদিন ঘোরাঘুরি করব, পরের দিন ওইখানে থাকব, এর পরের দিন সকালে চলে আসব। মনে হচ্ছে 1 রাত 2 দিনের থাকব। ঠিক আছে, আমরা তাহলে বাড়িতে গিয়ে সব কিছু রেডি করে ফেলি। আর তামিম, তুইও সব কিছু রেডি করে ফেল। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে সব কিছু রেডি করে ফেলতেছি, তোরা আমার জন্য চিন্তা করিস না। এই বলে তামিম বাড়ি থেকে রওনা দিল সবার কাছ থেকে বিদায় নিয়ে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কি রে তামিম, তুই না কিছুক্ষণ আগে বাইরে বের হলি, এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ, আমরা সব বন্ধুরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেছি, আর আজকে রাতেই আমরা সবাই ঘুরতে বের হব। এটার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, সব কিছু রেডি করব এখন। আচ্ছা, তুই রুমে যা, আমি তোর ভাইকে খাবার দিয়ে তারপরে তোর রুমে আসতেছি। কি কি নিবি আমাকে রেডি করে দিস, আমি ব্যাগের ভিতরে ভালোভাবে সাজিয়ে দেব। আমি নিজেরটা নিজেই সাজাতে পারবো। আমি এখন আর ছোট নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, সব কিছু বুঝতে শিখে গেছি। আমাকে আর ছোট মনে কইরো না। আচ্ছা, যা গিয়ে সব কিছু রেডি করে রাখ। তামিম চলে আসলো তার রুমে। তার সকল জিনিসপত্র রেডি করতেছে। বেশ কিছুক্ষণ পর তার সকল জিনিসপত্র রেডি করে নিয়ে টেবিলের উপরে রেখে দিল। দুপুরে গোসল শেষ করে নিচে এসে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় তামিমের বড় ভাই ফাহিম বলতে লাগলো, তামিম, এই নে, আমার তরফ থেকে তোকে 2,000 টাকা দিলাম। ওইখানে গিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করবি আর ভালোভাবে ঘোরাঘুরি করবি।
আর সময় মতন বাসায় চলে আসবি। ঠিক আছে ভাইয়া, আর তুমিও ভাবির সাথে ঘোরাঘুরি কইরো। ভাবি তো একদিন ট্রেনিং করেছে, ওনারও তো ঘোরাঘুরি করার ইচ্ছা আছে। তুমি না হয় ঘুরতে নিয়ে যাবে। আমি ঘুরতে যাওয়ার জন্য বলেছিলাম, এখন নতুন জয়েন করেছি, তাই আর কি ঘুরতে যেতে পারবে না। তাই ঘুরে আয়, পরে যখন সময় হবে তখন না হয় আমরা 3জন মিলে ঘোরাঘুরি করবো একদিন। আচ্ছা, তুমি থাকো তাহলে, আমি একটু বাজারে যাব, বাজার থেকে কিছু জিনিস আনতে হবে। আচ্ছা যা, তাহলে সাবধানে যাস। তামিম চলে আসলো বাজারে। অন্যদিকে ফাহিম চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছে এমন সময় একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা ছিল এমন: হাই দুলা ভাই, আমি মুস্কানের বান্ধবী বলছিলাম। মুস্কানকে অনেকদিন ধরে বলতেছি আপনার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে দিতেছেই না। আজকে তাকে ভালোভাবে ধরলাম, পরে আপনার আইডি দিয়ে দিয়েছে। ও আচ্ছা, তো কেমন আছো আর কোথায় থাকো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আর থাকবো, আপনাদের বাড়ির পাশেই আছি। উত্তরপাড়া জামে মসজিদের পেছনে কয়েকটা বাড়ি আছে না, ওইখানেই আমি থাকি। ও আচ্ছা, তাহলে চলো একদিন দেখা করি সবাই মিলে। তোমার বান্ধবীকেও বলো যে সবাই মিলে একসাথে দেখা করব, তখন না হয় ট্রিট দেবো তোমাদেরকে। আর তুমি নাকি সিঙ্গেল? ঠিক আছে দুলা ভাই, ট্রিট তো অবশ্যই নিব। আর হ্যাঁ, আমি সিঙ্গেল, এখনো কোনো ছেলেকে পছন্দ হয় নাই। তবে আপনার প্রোফাইল পিক দেখে আপনাকে খুব পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আমার ভাগ্যে নেই। যাই হোক, সন্ধ্যায় কথা হবে। এখন তাহলে আল্লাহ হাফেজ। এই বলে জান্নাতুল অফলাইনে চলে গেল। এদিকে ফাহিম বেশ কিছুক্ষণ মুস্কানের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে মুস্কান তার কেবিনে বসে কয়েকটা ফাইল দেখতেছে। এমন সময় একজন পুলিশ অফিসার এসে বলতে লাগলো: ম্যাডাম, আগামীকালকে বড় স্যার আসবে এই থানায়। আপনি তো নতুন এসেছেন, আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আসবে। এই নেন, বড় স্যার চিঠি পাঠিয়েছে আপনার জন্য। দাও আমার কাছে চিঠিটা, আমি দেখি বড় স্যার কি লিখেছে। মুস্কান লেখাগুলো পড়া শেষ করে ফেললো। লেখাগুলো পড়া শেষ হতেই মুচকি একটা হাসি দিয়ে তার টেবিল পত্র সবকিছু সুন্দরভাবে সাজাতে লাগলো, কারণ কালকে তার বড় স্যার আসবে। বেশ কিছুক্ষণ সাজানোর পর বাকি অন্যান্য যে কাজগুলো রয়েছে ওইগুলো শেষ করতে লাগলো। সব কাজ একত্রিতভাবে শেষ করে বসে আছে এমন সময় মুস্কানের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তামিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তামিম বলতে লাগলো: ভাবি, আপনি কি আজকে রাতে আমাদের বাসায় আসবেন? যদি বাসায় আসেন তাহলে তাড়াতাড়ি চলে আইসেন, কারণ আজকে রাতে 10টার দিকে আমরা রওনা দিব সিলেট যাওয়ার উদ্দেশ্যে। ও আচ্ছা, রাত 10টার দিকে চলে যাবে। আমি চেষ্টা করে দেখি রাত 10টার মধ্যে আসতে পারি, তাহলে তো চলে আসব। আর যদি না আসতে পারি তাহলে তোমাকে ফোন দিয়ে জানিয়ে দিব, চিন্তা করো না তুমি। তামিম কলটা কেটে দিল। দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। তামিম খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র নিয়ে চলে আসলো তার বন্ধুদের বাড়ির সামনে। সবাই একসাথে জড়ো হয়ে গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার তার আপন গতিতে ড্রাইভ করে যাচ্ছে। মারুফদের নিজস্ব গাড়ি হওয়ার কারণে আর ভাড়া দিতে হয় নাই, শুধু গ্যাসের টাকা দিয়েছে সবাই মিলে। সবাই গল্প করতে করতে যেতে লাগলো। এমন সময় মারুফ তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো: তামিম, তোর ভাবি তো ওই থানার এসআই, আমাদের জন্য তো খুবই ভালো হয়েছে। ওই সময়ে যদি কোনো অপরাধ হয় তাহলে আমরা তোর ভাবির সাথে যোগাযোগ করে ওই সমস্যার সমাধান করতে পারবো খুব তাড়াতাড়ি। কি বলিস তুই? তা তো করতে পারবই, তবে ভাবি একজন পুলিশ অফিসার হয়ে খুব ভালো কাজ করেছে। আমাদের আর কোনো বিপদ হবে না, আমরা সবাইকে ভয় দেখাতে পারবো যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। হ্যাঁ, তা তো করবই। তবে আমাদের এলাকায় খারাপ কাজগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে। সবচাইতে বেশি হচ্ছে ধর্ষণের শিকার। হাতে প্রমাণ থাকার পরেও তেমন কোনো কিছুই করতে পারতেছে না। তবে এবার হয়তো কিছু একটা করতে পারবে তামিমের ভাবি। আমরা সবসময় সাহায্য করব যাতে তামিমের ভাবি আরও উপরের পদে উঠতে পারে। জিসান এইসব কথাবার্তা বলতেছে। সবাই কথাবার্তা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7:10 সবাই গাড়ি থেকে নেমে হোটেলের ভিতরে চলে আসলো। ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বিদায় দিয়ে দিল। এটা দেখে তামিম বলতে লাগলো: কিরে, তোরা সবাই ড্রাইভারকে বিদায় দিয়ে দিয়েছিস, আবার যখন যাবি তখন কি ড্রাইভার এসে নিয়ে যাবে নাকি? না, ড্রাইভার এসে নিয়ে যাবে না। তখন আমরা ট্রেনে করে চলে যাব, আর এখান থেকে ট্রেনে করে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে এবং সিট ভাড়াও খুব কম। তাহলে এত দূর থেকে গাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? আমরা একেবারে ট্রেনে চলে আসতাম, অযথা ড্রাইভারের কষ্ট হবে। আরে কিছুই হবে না, তুই এত চিন্তা করতেছিস কেন? টাকা দিয়ে দিয়েছি, সে নিজে খাবে এবং বাকি যা থাকবে সে নিজে রেখে দিবে। ও আচ্ছা, বেশ ভালো কাজ করেছিস। এখন তাহলে কি করবি? ঘুরতে বের হবি নাকি যার যার রুমে গিয়ে
রেস্ট করবি। চিন্তা ভাবনা তো আছে, এখন ঘুরতে বের হব, কারণ এখানে যত বেশি দিন থাকবো তত বেশি টাকা লাগবে আমাদের। তার চাইতে ভালো হবে এখন ঘোরাঘুরি করে আসি। তাড়াতাড়ি চল, আর তেমন বেশি সময়ও চাই নেই, সারাদিনের ঘোরাঘুরি করে চলে আসতে পারবো। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সবাই ঘুরতে বের হয়ে গেল। সন্ধ্যা অবধি ঘুরে করে আবারও চলে আসলো হোটেলে। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে একই রুমে বসে আড্ডা দিতেছে। এমন সময় মারুফ বলতে লাগলো, কিরে তামিম, তোর ভাইয়ার বিয়ে কবে? আমরা কবে দাওয়াত খেতে পারবো? নাকি তোর ভাইয়ার বিয়ের দাওয়াত দিবি না আমাদেরকে? দিব না কেন, অবশ্যই দিব। আসলে ভাইয়া বিয়ে করতে আরও 2 থেকে 3 মাস দেরি হবে, কারণ ভাবি নতুন জয়েন করেছে তো, তাই আর কি। ভাবি নিজেই বলেছে 2-3 মাস পর ছুটি নিবে, তখন বিয়ে করবে। ও আচ্ছা, আরও 2-3 মাস পর বিয়ে করবে? তাহলে তো আমরা তখন কলেজে ভর্তি হয়ে যাব। তখন তো আর আমাদের কেউ পিচ্ছি বলবে না, সবাই শুধু বলে আমরা নাকি পিচ্ছি। তোর ভাই আর ভাবির বিয়ের দিন 2 থেকে 3টা মেয়ের সাথে রিলেশনে জড়াবো, এরপরে যে মেয়েটা টিকে থাকবে ওই মেয়েটাকেই বিয়ে করব। ভাই এটা তোদের ইচ্ছা, আমার রিলেশন করার কোনো দরকার নেই, কারণ এসব প্যারা নিতে আমার ভালো লাগে না। তোরা তো আগে থেকেই ছ্যাঁকা খেয়ে বসে আছিস, তার জন্যই আবার রিলেশনে যেতে চাচ্ছিস। তোরা যা, আমি একা আছি, খুব ভালো আছি, কোনো দুঃখ নাই আমার। তামিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর সবাই সবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 7টা, সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তামিম বলতে লাগলো, আজকে তো সারাদিন ঘোরাঘুরি করব, রাতের বেলা তো আবার বের হতে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, নাকি কালকে সকালে বের হবি? আমরা তো চেক আউট করে ফেলেছি, আজকে রাতে বের হয়ে যেতে হবে। কালকে যদি থাকতে চাই তাহলে আমাদের ডাবল টাকা দিয়ে এরপরে থাকতে হবে। ডাবল টাকা দেওয়ার দরকার নেই, এর চাইতে ভালো হবে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসে থাকব। এরপরে ট্রেন যখন ছাড়বে তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। ট্রেন ছাড়লেই হলো না, ট্রেনের টিকিট কাটতে হবে। আর এখান থেকে তো ট্রেন অনেক জায়গায় যায়, তুই তো জানিসই না। তার জন্যই বলতেছিস যে কোনো ট্রেনে উঠে পড়লেই হবে। এখন তোরা সিদ্ধান্ত নে, লোকাল ট্রেনে যাবি নাকি ডাইরেক্ট ট্রেনে যাবি। যদি লোকাল ট্রেনে যেতে চাস তাহলে সারাদিন ট্রেনে থাকতে হবে, আর যদি ডাইরেক্ট ট্রেনে যেতে চাস তাহলে রাতের বেলা যদি উঠি আর রাত 2টা-3টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাব। এখন তোরা সিদ্ধান্ত নে কিভাবে যাবি। লোকাল ট্রেনে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট ট্রেনে যাব, তাড়াতাড়ি চলে যেতে পারবো। হ্যাঁ, লোকাল ট্রেনে গিয়ে এত দেরি করে আমাদের লাভ কি? তাড়াতাড়ি চলে যাব, রাত 2টা বাজলে কোনো সমস্যা নেই, ওইখানে গিয়ে তো গাড়ি পাবো। হ্যাঁ, গাড়ি তো অবশ্যই পাবো, গাড়ি না পাওয়ার কি আছে। ঢাকা শহরে গাড়ি ঘোড়া চলে না, এটা কোনো কথা? অবশ্যই চলে, এত রাতে। সবাই এইসব কথাবার্তা বলতেছে আর ঘোরাঘুরি করতেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যায় আবারও চলে আসলো হোটেলে। হোটেল থেকে বাইরে বের হয়ে একটা টাইম নিয়ে স্টেশনের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো স্টেশনে। গাড়ি ভাড়া দিয়ে সবাই ভিতরে এসে ঢাকার 6টা টিকিট কেটে নিল। ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই ট্রেনে উঠে পড়লো। রাত 11টা 45 ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ননস্টপ ট্রেন, শুধুমাত্র কয়েকটা জায়গায় ট্রেনটা দাঁড়া করাবে এবং সাথে সাথে ছেড়ে দিবে লোক নামার পর। দীর্ঘ 8 ঘন্টা ট্রেনে বসে থাকার পর ট্রেন চলে আসলো ঢাকায়। সবাই তাদের নিজ গন্তব্য নেমে 2টা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তামিম তাদের বাসার সামনে নেমে সবাইকে বিদায় দিয়ে বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। কারণ তামিম কিছুক্ষণ আগেই তার আম্মুকে ফোন দিয়ে বলে দিয়েছিল নিচে এসে বসে থাকার জন্য। তামিম তার আম্মুর সাথে 4-5 মিনিট কথা বলে সোজা চলে আসলো তার রুমে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। অন্যদিকে ফাহিম মুস্কানের সাথে কথা বলতেছে। চলেন আমরা শুনে আসি কি কথা বলতেছে তারা দুইজন। মুস্কান, সামনে তো আমাদের বিয়ে। আমার অনেক ইচ্ছে করছে তোমার সাথে সবকিছু করতে। তুমি কি করবে? বিয়ের আগে এসব কোনো কিছুই হবে না, যাই হয়ে যাক না কেন কোনো কিছুই হবে না। কেন হবে না? সামনে তো আমাদের বিয়ে, আমরা বিয়ে করবো একে অপরকে, তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? আমি বাধা দিতেছি এমনি, কারণ বিয়ের আগে আমি সব একদম করতে চাই না। ধরো আজকে আমি তোমার সাথে এসব করলাম, কালকে তো তোমার মতিগতি পাল্টে গেল, তখন তুমি আমাকে বিয়ে করবে না। তাই আমার একদম ইচ্ছে নেই বিয়ের আগে এসব করার। তাহলে কিন্তু আমি অন্য মেয়ের সাথে রিলেশনে যাব, তখন কিন্তু তুমি কিছুই বলতে পারবে না। আচ্ছা যাও, আমার বিশ্বাস আছে তুমি আমাকে ছাড়া অন্য কারোর প্রতি আসক্ত হবে না। তুমি যার কাছে ইচ্ছা তার কাছে যেতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। ফাহিম মুস্কানের সাথে কথা বলা শেষ করে মেসেজ দিল জান্নাতুলকে। এদিকে জান্নাতুল এখনো ঘুমাচ্ছে, কারণ রাত অনেক হয়েছে। পরের দিন সকাল 7টা। জান্নাতুল ঘুম থেকে উঠে ফাহিমের মেসেজ দেখে অবাক হয়েছে।
আর মনে মনে বলতেছে, এসব আমি কি দেখতেছি দুলাভাই? দুলাভাই কি সত্যি সত্যি মুস্কানের সাথে ব্রেকআপ করে নিয়েছে? কিন্তু তাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, হঠাৎ এমন হলো কেন? যা ইচ্ছা তাই হোক, আমি এখন যদি জিজ্ঞেস করতে চাই তাহলে বলবে যে আমার জন্য এরকম হয়েছে। দুলাভাই যা বলতেছে আমি তাতে রাজি হয়ে যাই। জান্নাতুল ফাহিমের প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। দেখতে দেখতে এভাবে 10-15 দিন কেটে গেল। ফাহিম জান্নাতুলের সাথেও কথা বলতেছে, মুস্কানের সাথেও কথা বলতেছে। এদিকে মুস্কান কোনো সন্দেহ করে নাই ফাহিমকে, কারণ সে জানে ফাহিম এমন কাজ করতেই পারে না। রাত 9:15। মুস্কান বসে আছে তার কেবিনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইলিয়াস স্যার কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ইলিয়াস স্যার বলতে লাগলো, মুস্কান, তুমি তো খুব ভালো পারদর্শী একজন এসআই অফিসার। এক কাজ করো, তোমাকে 4 থেকে 5 দিনের জন্য সিলেটে ট্রান্সফার করা হয়েছে। তুমি 4 থেকে 5 দিন সিলেটে থেকে এরপরে চলে আসবে যখন আমি তোমাকে ফোন দিয়ে বলবো তখন। আর ওই সিলেট থানার ওসিকে আরেকটা জায়গায় পাঠাচ্ছি আমি, জরুরি একটা কাজে যেতে পারবে তুমি এখান থেকে। কোনো সমস্যা হবে না তো তোমার? না স্যার, আমার কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। ঠিক আছে, কালকে সকালে তুমি সিলেটে চলে যাবে। আমি তোমার নাম্বারে মেসেজ করে সকল ঠিকানা পাঠিয়ে দিতেছি। তুমি কোন জায়গায় যাবে আর কোন জায়গায় কি করতে হবে। ইলিয়াস সবকিছু পাঠিয়ে দিল মুস্কানকে। এদিকে মুস্কান ফোন দিল ফাহিমকে। ফাহিম কলটা রিসিভ করতেই মুস্কান বলতে লাগলো, ফাহিম, আমাকে 4 থেকে 5 দিনের জন্য সিলেট যেতে হবে। ওইখানে আমি 4 থেকে 5 দিন থাকবো, এরপরে আবার চলে আসবো। ওইখানে গেলে আমি তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। সারা দিনে শুধু একবার কল দিতে পারবো, রাতের বেলা। রাত 11টার দিকে কল দিব। আচ্ছা তুমি যাও, আর সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, তা তো সাবধানে যাবই, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও এখন। ফাহিম মনে মনে মহা খুশি। পরের দিন সকালে মুস্কান রেডি হয়ে গাড়িতে উঠে পড়ল সিলেট যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে ফাহিম জান্নাতুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান্নাতুল চলো, আজকে আমরা দেখা করি। মুস্কান সিলেটে চলে গেছে, সে 4 থেকে 5 দিন ওইখানে থাকবে, এরপর এখানে আসবে। আর তোমার সাথে আমি ওই দিন রাতে কি কথা বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু পরে যদি আমার বেবি হয়ে যায় তখন আমি কি করব? তখন তুমি আমাকে কিভাবে বিয়ে করবে? তখন তো মুস্কান থাকবে। আরে তুমিও তো চিন্তা করছো কেন? আমি প্রোটেকশন ব্যবহার করব, তাহলে আর কোনো কিছুই হবে না। যে কয়েকদিন মুস্কান আসবে না, সেই কয়েকদিন আমরা নিয়মিত সম্পর্ক করব। ঠিক আছে, তবে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখবে তুমি। আচ্ছা, তুমি আমার সাথে 12টার দিকে দেখা করবে। ওই দিন যে দেখা হয়েছে ওই কফি শপের সামনে। আচ্ছা, আমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবো। এই বলে কথাবার্তা শেষ করে ফেললো দুইজন। দেখতে দেখতে দুপুর 12টা বেজে গেল। ফাহিম জান্নাতুলের সাথে দেখা করে জান্নাতুলকে নিয়ে চলে আসলো তার বন্ধুর একটা বাড়িতে। ওই বাড়িতে কেউ থাকে না, গেস্ট হাউস বললেই চলে। সারাদিন দুইজন ওইখানে সময় কাটিয়ে সন্ধ্যায় একে অপরের বাসায় চলে গেল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3 দিন। আজকে শেষবারের মতো ওরা সম্পর্ক করতেছে। অন্যদিকে জানালার পাশে দাঁড়া করিয়ে রাখা ফোনে রেকর্ড হচ্ছে এই সকল কিছু। সবকিছু রেকর্ড করার পর তাদের কাজ শেষ হতেই ফাহিম রেকর্ডটা জান্নাতুলের সামনে ধরে বলতে লাগলো, জান্নাতুল, তুমি যদি এখন আমার কথা মতন না চলো তাহলে আমি ওই ভিডিও ভাইরাল করে দেব, জাস্ট আমার মুখ ঢেকে দিয়ে। মানে ফাহিম, তুমি এসব কি বলতেছো? তুমি না বলেছিলে এরকম কোনো কিছুই হবে না? তাহলে এখন এরকম করতেছো কেন? তুমি যা চাইছো আমি তো তাই দিয়েছি না? তোমাকে নিজের সতীত্ব দিয়ে দিয়েছি তোমাকে, তাহলে এখন আর কি চাও তুমি? আমি এখন অনেক কিছুই চাই। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমার তো ডায়েরি আছে, সেই ডায়েরিতে তুমি সবকিছু লিখে রাখো। এই নাও কলম, আর আমি যা যা বলি তাই লিখতে শুরু করো। আর যদি না লেখো তাহলে আমি এক ক্লিক করলেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। প্লিজ এরকম করো না, আমি সব কিছুই লিখতেছি। বলো কি কি লিখতে হবে, আমি তাই লিখতেছি, বলো। এখানে লেখো যে তামিম, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যা যা চাইছো আমি তোমাকে তাই তাই দিয়েছি। তুমি আমার সঙ্গে যা যা করতে চাইছো তাই হয়েছে। আমি আমার সতীত্বটাও দিয়েছি তোমাকে বিশ্বাস করে, কিন্তু তুমি আমার এই বিশ্বাসের ফলটা রাখলে না। আমি আগে যদি জানতাম এরকম প্ল্যান করে রেখেছো তুমি, তাহলে কখনোই এরকম হতো না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কখনোই আমাকে ঠকিয়ে কিছু করতে পারবে না। তোমার শাস্তি অবশ্যই হবে। ইতি জান্নাতুল। আমি যেটা বলেছি পুরোটা লেখো, আর এই নে ছবি, এটা তোর আইডির ভেতরে রেখে দে। অপরাধ তো করেছো তুমি, তাহলে অন্য আরেকজনের ঘাড়ে অপরাধ ঝুলিয়ে দিতেছো কেন? এটা কিন্তু একদম ঠিক না। একদিন না একদিন সত্যিই কিন্তু অবশ্যই বের হবে, সেই দিন কিন্তু তোমাকে সাজা পেতেই হবে, এটা ভুলে যেও না। সত্য কখনোই ধামাচাপা থাকে না। তোকে যেটা বলেছি সেটা কর, এত বেশি বলছিস কেন? আরো অনেক কাজ করতে হবে তোকে।
কালকে তো কলেজ খোলা, আর এই ডায়েরিটা তোর সাথে নিয়ে যাবি কলেজে। আমিও যাব কালকে তোদের কলেজে। আমার ইশারা মতন সবকিছু করতে হবে। মানে আমাকে আর কি করতে হবে কলেজে? কলেজের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে হবে, আর এই আত্মহত্যার কারণ এবং দায়ভার হবে ওই তামিম। না, আমি এটা করতে পারবো না। প্লিজ এমন করো না আমার সাথে। তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। অন্তত আমার মৃত্যু এইভাবে ঘটিও না। যদি আমার সাথে আরো কিছু করতে চাও তাহলে করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। তারপরেও এরকম কিছু করার কথা বইলো না। এরকম কিছুই করতে হবে তোর। যদি না করিস তাহলে আলাদা শাস্তি হবে। আমি তোর ভালোর জন্যই বলছি। করবি নাকি করবি না সেটা বল। আমি করতে পারবো না এই কাজ। ঠিক আছে, তোর করতে হবে না। আমি নিজেই সবকিছু করছি এবং আজকে রাতেই সবকিছু করব। এই বলে ফাহিম জান্নাতুলকে বেঁধে রেখে বসে রইল একপাশে। বেশ কিছুক্ষণ পর ফাহিমের একজন বন্ধু আসলো, জান্নাতুলকে এভাবে বেঁধে রাখতে দেখে বলতে লাগলো, কি রে ফাহিম, জান্নাতুলকে এভাবে বেঁধে রেখেছিস কেন? তার সাথে সবকিছু করেছিস, আবার তুই তাকে এভাবে বেঁধে রেখেছিস? কারণটা বুঝলাম না। কারণটা হচ্ছে আজকে এই মেয়েটাকে ছাদের ওপর থেকে ফেলে দেব, এমন ভাবে ফেলে দেব যাতে দেখে বোঝা যায় না আত্মহত্যা করেছে। মানে তুই কি বলতে চাইতেছিস? তার সাথে এতদিন এরকম কিছু করে এখন তুই তাকে মেরে ফেলার চেষ্টা করতেছিস? এটা কিন্তু একদম ঠিক না। এটার কিন্তু সত্যি ঘটনা উদ্ঘাটন হবে, তখন কিন্তু তুই ধরা পড়ে যাবে। আরে কিছুই হবে না, যা কিছু করার আমি সবকিছুই করে রেখেছি। এখন আর কোনো কিছুই হবে না। যেই জিনিসটা করা দরকার ছিল ওইটাও করে রেখেছি। তুই যা ইচ্ছে তাই কর, আমি এসবে তোকে কোনো কিছু সাহায্য করতে পারবো না। আমি আগে যদি জানতাম এরকম কাজ করবি তুই, তাহলে আমি কখনোই তোকে এই জায়গার ঠিকানা দিতাম না, এমনকি এখানে নিয়ে আসতাম না। মেয়েটাকে ছেড়ে দে বলতেছি। যেহেতু একবার আমার চোখে পড়ে গিয়েছে তাহলে আমি তাকে আর ছাড়ছি না। তুই যতই মানা করিস না কেন, সে মৃত্যুবরণ করবে মানে করবেই। ফাহিম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো বাহিরে। অন্যদিকে কাদের তাড়াতাড়ি করে চলে গেল তাদের বাসায়, কারণ সে জানে ফাহিম যে কাজটা করবে বলে ওইটা করেই ছাড়বে। রাত হতেই ফাহিম জান্নাতুলকে অজ্ঞান করে নিয়ে চলে আসলো কলেজের ছাদের উপরে। জান্নাতুল লাস্ট বারের মতো ফাহিমের পা ধরে কান্নাকাটি করতে লাগলো, কিন্তু ফাহিম তারপরেও জান্নাতুলকে ছাড়লো না। ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। ফাহিম মুচকে একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। পরের দিন মুস্কান এলাকায় আসতেই শুনতে পেল এরকম হয়েছে। তাড়াতাড়ি করে পুলিশ বাহিনী নিয়ে চলে আসলো ওই কলেজে। এসে দেখে অনেক ছাত্রছাত্রীরা কান্নাকাটি করতেছে, সাথে জান্নাতুলের আব্বু আম্মুও কান্নাকাটি করতেছে। এদিকে মুস্কান অফিসারদের উদ্দেশ্য করে বলতে লাগলো, ইনকোয়ারি করার জন্য পাঠিয়ে দাও, আর ওর সাথে কি কি ছিল আমাকে দাও, আমি দেখি কি কি আছে। অফিসার ব্যাগটা দিয়ে দিতেই মুস্কান ব্যাগের ভিতর থেকে ডায়েরিটা বের করলো। ডায়েরিটা খোলা শেষ করে একেবারে শেষ পাতায় যেতেই দেখতে পেল লেখাগুলো। সবগুলো লেখা পড়ে পরের পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় ডায়েরির ভিতর থেকে তামিমের ছবিটা পড়ে গেল মাটিতে। মুস্কানের আর বুঝতে বাকি রইল না এখানে কি কি হয়েছে। মুস্কান রেগে তাড়াতাড়ি করে চলে আসলো তামিমদের বাসায়। কলিং বেল দিতেই তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। মুস্কান তামিমের আম্মুকে দেখে বলতে লাগলো, তামিম কোথায়? তাকে একটু ডাক দেন, তার সাথে জরুরি কথা আছে। তামিম তো তার রুমের ভিতরেই আছে, গিয়ে দেখো। আর কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই রাগান্বিত হয়ে আছো। কেউ কি কিছু বলেছে নাকি তামিমের ব্যাপারে? কেউ বলে নাই, নিজের চোখে দেখছি। আপনার ছেলে এরকম কাজ করতে পারে, তাকে দেখে বোঝাই যায় না যে এরকম কাজ করবে। ঠিক ভাবতেই অবাক লাগতেছে, যে বাড়িতে আমার বিয়ে হবে ওই বাড়ির ছোট ছেলে এরকম কাজ করতে পারে। মানে তুমি এসব কি বলতেছো? তোমার কথা আর আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। আমাকে একটু বুঝিয়ে বলো তো, তুমি কি বলতে চাইতেছো? আপনার ছেলের জন্য আজকে একটা মেয়ে আত্মহত্যা করেছে। আপনার ছেলে ওই মেয়ের সাথে অন্যরকম সম্পর্ক করেছে, পরে ওই মেয়েটাকে বিয়ে করবে না বলে ছেড়ে দিয়েছে। এখন মেয়েটা আত্মহত্যা করেছে, সব অপরাধ আপনার ছেলের নামে হয়েছে। এখন আমি আপনার ছেলেকে ধরে নিয়ে যাব। তামিম এরকম কাজ করতেই পারে না। আর তামিম তো গত 2-3 দিন বাড়ির বাইরেই বের হয় নাই। তার অনেক জ্বর, এমনকি আজকেও জ্বর আছে তার শরীরে। তাহলে সে এই রকম কাজ করবে কি করে? এত কিছু জানি না, যেটা বলেছি সেটাই হবে। আপনার ছেলের শাস্তি হবে মানে শাস্তি হবে। এই বলে মুস্কান চলে আসলো তামিমের রুমে। এসে দেখে তামিম বিছানায় শুয়ে শুয়ে বিস্কুট খাইতেছে আর ফোনে রিলস দেখতেছে। মুস্কানকে আসতে দেখে তামিম খুশি হয়ে বলতে লাগলো, আরে ভাবি, আজকে তো দেখি আমার চাঁদ কপাল লেগে গেছে। ভাবি আমার রুমে এসেছে, ভিতরে আসেন ভাবি। ভেতরে যাওয়ার সময় নেই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা, আপনার 2 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটের ভিতরে রেডি হয়ে আসতেছি। আপনার সাথে অনেক দিন পর ঘুরতে যাব, ভাইয়াও ঘুরতে যাবে বলেছে। তাহলে তো ভালোই হয়েছে, 3 জন মিলে একসাথে চলে যেতে পারবো।
এখন তাড়াতাড়ি রেডি হও, আমি নিচে আছি। তামিম রেডি হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আম্মু কান্না করতেছে। তামিম তার আম্মুকে কান্না করতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি কান্না করতেছো কেন? ভাবি আম্মুর কি হয়েছে? আম্মু এভাবে কান্না করতেছে কেন? আপনি কিছু বলেছেন নাকি? তামিমের আম্মু সোফা থেকে উঠে চলে আসলো তামিমের সামনে। তামিমের দুই গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। কয়েকটা চড় মারার পর চিৎকার করতে করতে বলতে লাগলো, তুই এটা কি করে পারলি করতে? আমাদেরকে বললে আমরা কি তোকে বিয়ে করিয়ে দিতাম না? তুই কেন এরকম একটা কাজ করলি? তামিম গালে হাত দিয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু তোমার কথার মানে আমি কোনো কিছুই বুঝতেছি না। আমি কি এমন করলাম যে তুমি এইরকম ভাবে বলতেছো? আর ভাবি আপনি চুপ করে আছেন কেন? আমাকে বলেন কি হয়েছে? তুমি একটা মেয়েকে ধর্ষণ করেছো এবং ওই মেয়েটা আজকে মারা গিয়েছে। তোমার নামে যথেষ্ট প্রমাণ আছে। মানে আমি তাও আবার ধর্ষণ? যে ছেলে বাড়ির বাইরে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলে না সেই ছেলে কিনা ধর্ষণ করেছে? এটা কখনোই সম্ভব না। আপনারা বিশ্বাস না করলে আমার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করতে পারেন। আমি বাইরে গেলে তাদের সাথেই সবসময় থাকি, আর অন্য কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে ওরা অবশ্যই জানবে। আমার কিছু জানা দরকার নেই, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে ধরে নিয়ে যাব। এই বলে মুস্কান তামিমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে চলে আসলো থানায়। জেলের ভিতরে আটকে রেখেছে মুস্কান তামিমকে। এমন সময় জানাতুলের আব্বু আম্মু আসলো। মুস্কানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আমার মেয়ে যে ছেলের কারণে আত্মহত্যা করেছে ওই ছেলেকে কঠিন একটা শাস্তি দিবেন, যাতে তার শাস্তি দেখে পুরো বাংলাদেশের মানুষ ওই রকম কাজ না করতে পারে। আপনার চিন্তা করতে হবে না, তাকে আমরা ধরে নিয়ে এসেছি। তার শাস্তি কয়েকদিনের মধ্যেই আদালত থেকে দেওয়া হবে, আপনারা নিশ্চিন্তা থাকেন। আর আমরা জান্নাতুলের ফোনটা চেক করতে চাই, তার ফোনটা কোথায়? তার ফোন তো পাওয়াই যায় নাই। পুলিশের কাছে জিজ্ঞাসা করেছিলাম তার ফোনটা কোথায়। পুলিশরা বলছে যে তার ফোনটা তদন্ত করার সময় পাওয়া যায় নাই। সেই জায়গায় শুধু জাস্ট একটা ডায়েরি আর কিছু প্রমাণ ছিল, ওইগুলো তো আপনাদের কাছে আছে। আমার মেয়ের লাশ কখন পাবো আমরা? পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে, ওইখান থেকে সকল রিপোর্ট এবং অন্যান্য যা কিছু সবকিছু দিলে আমাদের এরপরে লাশ আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দিব। আপনারা এখন বাসায় যেতে পারেন। জান্নাতুলের আব্বু আম্মু চলে আসলো বাসায়। অন্যদিকে মুস্কান মোটা একটা লাঠি নিয়ে এসে তামিমের সামনে দাঁড়ালো। তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছি তামিম, ছি। আমি তোমাকে কতটা ভালো ভেবেছিলাম তোমার মতো একজন দেবর পেয়ে আমি খুব খুশি হব, কিন্তু তুমি যে এরকম কাজ করবে এটা কখনো আশা করি নাই। তুমি তোমার পরিবারের মুখে চুনকালি লাগিয়েছো। এখন তোমার পরিবার বাড়ির বাহিরে বের হলেই সবাই জিজ্ঞেস করবে, তখন কি হবে? ম্যাডাম আমি আবারও বলতেছি, আমি এই রকম কাজ করি নাই, আর এই রকম কাজ আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি কোনোদিন কোনো মেয়ের শরীর স্পর্শ করি নাই। আর আজকে এই রকম ভাবে আমার নামে মিথ্যা অপবাদ কে দিয়ে দিল? কে দিয়েছে এটা আমরা জানি না, তবে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাই আমরা তোমাদেরকে নিয়ে এসেছি। আর এখন রেডি হও, তোমাকে একটু শাস্তি দেব। এই বলে মুস্কান তামিমকে পেটাতে লাগলো। অন্যদিকে ফাহিম মনে মনে বলতেছে, যাক, অবশেষে তামিমের ঘাড়ে বিষয়টা ধামাচাপা দেয়া গেল। তারপরও আমাকে সতর্ক থাকতে হবে। এখন জান্নাতুলের ফেসবুক আইডিটা অ্যাক্টিভ করা যাবে না। যদি অ্যাক্টিভ করি তাহলে মুস্কান টের পেয়ে যাবে। জান্নাতুলের সাথে তো মুস্কানের অ্যাড আছে। আমি এখন নিশ্চিন্তে একটা ঘুম দিই। এই বলে ফাহিম ঘুমের রাজ্যে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 11:15। তামিমের অবস্থা খুবই খারাপ। মুখ থেকে রক্ত পড়তেছে, মাথা ফেটে গেছে, মাথা থেকেও রক্ত পড়তেছে। এটা দেখে একজন অফিসার মুস্কানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, তামিমের মাথা থেকে এবং মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তেছে, আর সে যেভাবে নিচে পড়েছিল ওইভাবে এখনো আছে। তাকে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মারা যেতে পারে। আচ্ছা, তুমি একটা ডাক্তার নিয়ে আসো আর বলবে যে ভালোভাবে ট্রিটমেন্ট করে দেওয়ার জন্য। আমি এখন বাসায় যেতেছি। আর কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাবে, আর রিপোর্ট চলে আসলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আমি দেখে পরে তোমাকে জানালে লাশটা পাঠিয়ে দিবে তাদের বাড়িতে। ঠিক আছে ম্যাডাম। মুস্কান থানা থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মুস্কানকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে মুস্কান, আমি এসব কি শুনতেছি? তামিম নাকি একটা মেয়েকে ধর্ষণ করেছে, পরে নাকি তুই তাকে ধরে নিয়ে গেছিস। এটা কি সত্যি কথা নাকি মিথ্যা? হ্যাঁ আম্মু, এটা সত্যি কথা। তবে আমার বিশ্বাস হচ্ছে না এই শান্ত ছেলেটা এরকম করতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না,
কারণ তামিমকে দেখে মনে হয় না সে এরকম কাজ করতে পারে। আর তামিম তো খুব শান্তশিষ্ট, সে এরকম কাজ কখন করতে পারে না। এটা আমার রিপোর্ট দেখলেই বোঝা যাবে। তবে তামিমের নামে যথেষ্ট প্রমাণ আছে, এটার জন্য আমি তাকে ধরতে বাধ্য হয়েছি। আমি মনে করি যে এই কেসটা নিয়ে আর কোনো এনকোয়ারি করার দরকার নেই। আদালত থেকে তাকে যা শাস্তি দিবে তাই হবে। আমরা যদি এখন ওই পরিবারের সাথে আত্মীয়তা করি তাহলে আশেপাশের মানুষ তো অনেক কিছু বলবে। তুই এখন কি করতে চাইছিস? আচ্ছা আম্মু, আমি তো সময় নিয়েছি কয়েক মাসের জন্য, আর কয়েকটা মাস যাক। এর পরের মাসের মধ্যে আশেপাশের মানুষ আশা করি চুপ হয়ে যাবে। তখন না হয় কোনো কিছু একটা করা যাবে। হ্যাঁ, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। তোর ওপর দিয়ে আর আমি কোনো কথা বলতে পারবো না, কারণ তোর এখন বুদ্ধি জ্ঞান হয়েছে, তুই চাইলেই সবকিছু করতে পারবি। মুস্কান কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। অন্যদিকে একজন ডাক্তার তামিমকে ট্রিটমেন্ট করে কিছু ওষুধ দিয়ে চলে গেল। এদিকে তামিম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আর মনে মনে বলতেছে, হে আল্লাহ, আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছে, তার শাস্তি অবশ্যই তুমি করবে। আমি ধৈর্য ধরলাম, দেখতে চাই কবে তার শাস্তিটা হয়। তামিম মনে মনে এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলার পর একজন অফিসার এসে তামিমকে কিছু খাবার দিয়ে গেল। তামিম খাওয়া দাওয়া করে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকল রিপোর্ট আসতেই রিপোর্টের ফাইলগুলো একসাথে রেখে লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এদিকে মুস্কানার ফাইলগুলো খুলে দেখে নাই, কারণ যেহেতু প্রমাণ তার হাতেই ছিল আর ফাইল খুলে দেখার প্রয়োজন মনে করে নাই। এইভাবে কেটে গেল 9টি দিন। এই 9 দিনের মধ্যে তামিমকে কেউ দেখতেও আসে নাই। রাতে তামিম খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এখন কিছুটা সুস্থ হয়েছে। এমন সময় মুস্কান এসে বলতে লাগলো, তামিম, কালকে তোমাকে আদালতে নেওয়া হবে। আদালত থেকে যা শাস্তি দিবে তোমাকে তাই মাথা পেতে নিতে হবে। যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় তাহলে এটাই হবে, আর যদি ফাঁসির দড়িতে ঝুলানো হয় তাহলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আপনি তো একজন পুলিশ অফিসার, অপরদিকে আমার ভাইয়ার হবু বউ। আমার ভাবি হিসাবে আমার একটা আবদার রাখবেন। আমার যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়ে গেলে তো আর পরিবারের সাথে দেখা করতে পারবো না। তাই আপনার কাছে একটা আবদার করতেছি আর একটা কথা বলতেছি। আশা করতেছি কথাটা রাখবেন আপনি। হ্যাঁ বলো, কি বলবে তুমি? আপনি আমার কেসটা আর একবার দেখবেন, একটু ঘেঁটে দেখেন। আশা করি নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবেন যে আমি এই অপরাধ করি নাই। শেষ এই আবদারটা একটু রাখেন আমার। আর আমি আমার আম্মুর সাথে কথা বলতে চাই, একটু কথা বলিয়ে দিবেন। আচ্ছা, আমি তোমার আম্মুর সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি যেহেতু শেষ একটা আবদার করেছো তাহলে এটাও আমি দেখতেছি। যদি প্রমাণ তোমার নামে থাকে তাহলে এখানে আর আমার কোনো কিছু করার নেই। প্রমাণ আমার নামে থাকলে আপনার কোনো কিছু করতে হবে না। আপনি যা শাস্তি দেওয়ার তাই দিয়েন আমাকে। আচ্ছা তুমি থাকো তাহলে, আমি গেলাম। এই বলে মুস্কান চলে আসলো তার ক্যাবিনে। চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, ম্যাডাম, ছেলেটা মনে হয় নির্দোষ। আপনি তো ফাইলগুলো চেক করে দেখেন নাই, আর যে রিপোর্টগুলো পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে ওইগুলো আপনি চেক দেন নাই। আর ওই মেয়েটার ফোনও পাওয়া যায় নাই। তার ফেসবুক আইডি এবং অন্যান্য জিনিসপত্র যদি চেক করতেন তাহলে আশা করি কোনো না কোনো ইনফরমেশন পেয়ে যেতেন। ফেসবুক আইডির কথা শুনে মুস্কান বলতে লাগলো, একটা কাজ করো, ভালো একজন হ্যাকারকে নিয়ে আসো যে সবকিছু করতে পারে। আর আমাদের তো বিশেষ টিম আছে, ওইখান থেকে একজনকে নিয়ে আসো। তোমরা সবাই যেহেতু বলতেছো তাহলে আমিও দেখি আজকে রাতের মধ্যে কি করতে পারি। কালকে তো তাকে আদালতে তোলা হবে। এই রাতের মধ্যে যদি কোনো প্রমাণ পাই তাহলে আদালতকে আমি দেখাতে পারবো যে এরকম কিছু হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আপনি অপেক্ষা করেন, আমি এখনই যাইতেছি, আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসতেছি। এই বলে অফিসার চলে আসলো তার বিশেষ টিমের কাছে। ভালো একজন হ্যাকারকে নিয়ে আসা হলো থানায়। মুস্কানের সামনে বসে আছে হ্যাকার অফিসার। মুস্কান জান্নাতুলের আইডির লিঙ্কটা অফিসারের কাছে পাঠিয়ে দিল আর বলতে লাগলো, আগে তুমি একটা কাজ করো, আমি তোমাকে নাম্বার দিতেছি, আগে হোয়াটসঅ্যাপ চেক করতে হবে, এরপরে ফেসবুক আইডি চেক করব। তুমি আগে হোয়াটসঅ্যাপটা দেখো কোনোভাবে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা ম্যাডাম, আমি চেষ্টা করতেছি, তবে হোয়াটসঅ্যাপ নিয়ে আসা যাবে কি যাবে না এটা আমি পুরোপুরি বলতে পারছি না, তবে চেষ্টা করতেছি। আচ্ছা তুমি দেখতে থাকো, আমি একটু বাহির থেকে আসতেছি, একটা কফি খেয়ে আসি, মাথাটা ব্যথা করতেছে। আজকে আরো বাসায় যাই নাই। ম্যাডাম, আপনি এক কাজ করেন, বাড়ি থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একেবারে থানায় আসেন। ততক্ষণ আমি ফেসবুক আইডি নিজের কাছে অ্যাক্টিভ করি আর হোয়াটসঅ্যাপ নিজের কাছে অ্যাক্টিভ করি। এখানে অ্যাক্টিভ করতে হলে অনেক কিছুই করতে হয়, অনেকটা সময় লাগবে, প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে পুরোপুরি ডিটেলস নিয়ে আসার জন্য। যদি কোনো কিছু ডিলিট হয়ে থাকে ওইগুলো রিকভারি করতে পারবো এইটুকু সময়ে।
আচ্ছা তুমি তাহলে কাজ করো, আমি বাড়ি থেকে একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে আসতেছি। এই বলে মুস্কান চেয়ার থেকে উঠে চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে একজন অফিসার ওই হ্যাকার অফিসারের পাশে বসে বলতে লাগলো, ভাই একটু সাবধানে কাজগুলো করবে। ছেলেটাকে দেখে মনে হয় একদম নির্দোষ। নিশ্চয় এখানে কোনো কিছু একটা হয়েছে, ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি একজন হ্যাকার, আমার যতটুকু কাজ আমি ততটুকুই করতে পারবো, এর বাইরে তো আর কোনো কিছু করতে পারবো না। আমি চেষ্টা করতেছি। আর আপনি এক কাজ করেন, আমার জন্য একটা কফি নিয়ে আসেন, খেতে খেতে কাজগুলো শেষ করে ফেলি। অফিসার উঠে চলে আসলো বাইরে। নিজেও একটা কফি খেয়ে ওই হ্যাকারের জন্য আরেকটা কফি নিয়ে চলে আসলো অফিসের ভিতরে। অন্যদিকে মুস্কান ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ফাহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফাহিম বলতে লাগলো, মুস্কান, কালকে নাকি তামিমকে আদালতে তোলা হবে। তামিমের কি শাস্তি হবে তুমি বলতে পারো? আমার ধারণা অনুযায়ী সে যেহেতু অনেক বড় অপরাধ করে ফেলেছে, তাহলে তার ফাঁসি হতে পারে। আর মেয়ের পরিবার থেকে যদি বলা হয় সে ফাঁসি দেওয়ার দরকার নেই, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। আচ্ছা ফাহিম, তোমার কি একটু কষ্ট হয় না তামিমকে যে জেলে নেওয়া হয়েছে? এই 9 দিনের মধ্যে তো তুমি একবারও তামিমের কথা জিজ্ঞেস করো নাই, আর জেলের ভেতরে গিয়ে দেখোও নাই। আমি সারাদিন তোমাকে কয়টা কল দিয়েছি একবার দেখো তো। এই 9 দিনের মধ্যে আমি সারা দিনে তোমাকে মাত্র 2বার কল দিয়েছি, দুপুর 2টার দিকে আর রাত 11টার পর। আমি অফিসের কাজে সারা দিন ব্যস্ত থাকি, তাহলে আমি দেখতে যাব কখন আর তার কথা জিজ্ঞাসা করব কখন? আমার তো তোমার সাথে তেমন বেশি কথাই হয় না। আর আম্মু নাকি সকালবেলা যাবে তামিমকে দেখার জন্য, দেখি আমি যেতে পারি নাকি। আচ্ছা এটা তোমার ইচ্ছা, দেখা করলে করতে পারবে। আচ্ছা এখন রাখলাম, খাওয়া দাওয়া করবো, আবার অফিসে যেতে হবে, জরুরি কাজ আছে। নিজের শরীরের খেয়াল রেখে এরপর যা ইচ্ছা তাই করবে। এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এরপর অফিসে যাও। ঠিক আছে রাখলাম তাহলে এখন। ফাহিম কলটা কেটে দিল। কলটা কেটে দেওয়ার পর মুস্কান চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলো থানায়। এসে দেখে হ্যাকার অফিসারটা বসে আছে। অফিসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিছু ইনফরমেশন বের করতে পারছো নাকি? হ্যাঁ ম্যাডাম, ইনফরমেশন বের করতে পারছি, শুধু হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারছি, আর ফেসবুক আইডি তার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, এটার জন্য লগ ইন করতে পারছি না। আপনি যদি তার আইডি কার্ড আমাকে এনে দিতে পারেন, আমি সাথে সাথে লগ ইন করে নিতে পারবো। সব কোড এবং অন্যান্য যা কিছু সব কিছু দিয়ে ফেলেছি, এখন শুধু আইডি কার্ডের নাম্বারটা লাগবে। অফিসার ফাইলটা কোথায়? ফাইলটা নিয়ে আসেন, আমি তো ফাইলটা দেখি নাই। আর আইডি কার্ড এবং অন্যান্য যা কিছু আছে সব কিছুই ওই ফাইলে রাখা আছে। অফিসার ফাইলটা এনে মুস্কানের হাতে দিতেই মুস্কান আইডি কার্ড বের করে দিয়ে দিল। আইডি কার্ড বের করে দেওয়ার পর মুস্কান রিপোর্টগুলো দেখতে লাগলো। একটা রিপোর্টও তামিমের সাথে ম্যাচ করতেছে না। এটা দেখে মুস্কান বলতে লাগলো, অফিসার আপনি কি রিপোর্টগুলো পরিবর্তন করে দিয়েছেন নাকি একটা রিপোর্টও ম্যাচ করতেছে না কেন? ম্যাডাম, কোনো কিছু পরিবর্তন করা হয় নাই। আপনি বিশ্বাস না করলে ডেট এবং টাইম দেখতে পারেন। আর খাতায় এন্ট্রি করা আছে কখন কি আনা হয়েছে, কখন কি আনা হয় নাই। আপনি ওই জায়গায় দেখতে পাবেন। যদি সমস্যা হয় তাহলে আমাকে বলেন। মুস্কান ডেট এবং টাইম দুটো ম্যাচ করে দেখলো, ঠিক রিপোর্টগুলো এসেছে। মুস্কানের মাথা এখন উল্টোপাল্টা হয়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এদিকে হ্যাকার অফিসার বলতে লাগলো, ম্যাডাম এই নেন সকল ইনফরমেশন, আপনি নিজে থেকেই দেখে নেন। আমি একটু বাইরের থেকে আসতেছি, কোমরটা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসেছিলাম। আচ্ছা তুমি যাও, আমি ইনফরমেশনগুলো দেখতেছি। অফিসার চলে আসলো বাইরে। এদিকে মুস্কান হোয়াটসঅ্যাপ চেক করতে লাগলো। হোয়াটসঅ্যাপ চেক করে দেখে ফাহিমের সাথে অনেকগুলো মেসেজ করা হয়েছে। মেসেজগুলো পড়তে লাগলো মুস্কান। হোয়াটসঅ্যাপের সকল মেসেজ পড়ার পর মুস্কান মনে মনে বলতে লাগলো, আমি এসব কি দেখতেছি? জান্নাতুলের সাথে ফাহিমের সম্পর্ক, এটা হতেই পারে না। যদি এইরকম কোনো কিছু হতো তাহলে তো আমি আগেই জানতাম। আর ফাহিম তো এরকম করার লোক না। আর মেসেজগুলো তো বেশি দিনের পুরনোও নয়। ফেসবুক আইডি চেক করে দেখে ওইখানে যদি কোনো ইনফরমেশন পাই তাহলে ধরে নিব অন্য কেউ এটার সাথে জড়িত। মুস্কান ফেসবুক আইডিতে প্রবেশ করতেই দেখতে পেল ফাহিমের আইডি থেকে অনেক মেসেজ এবং জান্নাতুলের খারাপ ছবি দেওয়া হয়েছে ফাহিমকে। মুস্কান আস্তে আস্তে উপরের দিকে মেসেজ চেক করতে লাগলো। যতই উপরে যাচ্ছে ততই খারাপ দিক ভেসে আসতেছে। সবগুলো মেসেজ দেখার পর মুস্কানের আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা ফাহিম করেছে। মুস্কান মনে মনে বলতে লাগলো, ছি ফাহিম ছি, আমি যা আশা করেছিলাম সব আশা তুমি অপূর্ণ করে দিলে। তুমি যে এরকম কাজ করতে পারবে আমি কখনো আশা করি নাই। তোমার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমাকে বললেই পারতে, আমি বিয়ে করে নিতাম, তখন না হয় আমার সাথে এরকম করতে। নিজেকে কন্ট্রোল করতে পারলে না। মুস্কান এই বলে কান্না করতে লাগলো। অফিসার মুস্কানের কেবিনের ভিতরে আসতেই দেখতে পেল মুস্কান কান্না করতেছে। মুস্কানকে কান্না করতে দেখে অফিসার বলতে লাগলো, ম্যাডাম আপনি কান্না করতেছেন কেন? আর ইনফরমেশন পেয়েছেন নাকি? হ্যাঁ ইনফরমেশন পেয়েছি।
তবে তোমাকে আরও কিছু করতে হবে। আমি আরও নাম্বার দিতেছি আর ফেসবুক আইডির লিঙ্ক দিতেছি, ওই 2টা লগ ইন করতে হবে। আর এগুলোর পাসওয়ার্ড যা কিছু আছে সব কিছু আমাকে দাও, আমি আমার ফোনে লগ ইন করে ইনফরমেশনগুলো নিয়ে আসি। আর বাকি ইনফরমেশনগুলো তুমি নিতে থাকো। আর এক কাজ করো, তুমি তোমার ল্যাপটপটা দিয়ে একটা ফোনে ভাইরাস ঢুকিয়ে দাও, যাতে ফোনটা আর ওপেন করতে না পারে আর দেখতেও না পারে যে কোনো ইনফরমেশন চুরি হয়েছে। ম্যাডাম, এরকম কোনো কিছুই করতে হবে না, আমার কাছে সফটওয়্যার আছে, আমি ওইটা দিয়ে ফোন বন্ধ করে দিতেছি। যতক্ষণ না আপনি এখান থেকে খুলবো ততক্ষণ সে কোনোভাবেই কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, আপনি ফোন নম্বর দেন আর ফোনের মডেল কত ওইটা একটু বলেন, বাকিটা আমি দেখতেছি। আর সিম যদি ওই ফোনে অ্যাক্টিভ থাকে তাহলে ফোনের মডেল এসব কিছুই লাগবে না, সব কিছু এখান থেকেই করতে পারবো। মুস্কান সবকিছু দিয়ে দিতেই অফিসারটা আগে ইনফরমেশন নিয়ে নিল, এরপরে সবকিছু করতে লাগলো। সবকিছু ইনফরমেশন রেডি করতে করতে সকাল হয়ে আসলো। সকাল হতেই ফাহিম ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার ফোন চালু হচ্ছে না। এটা দেখে ফোন চার্জে রেখে ফ্রেশ হয়ে বাইরে এসে আবারও ফোনটা হাতে নিয়ে চালু করতেই দেখতে পেল ফোন কোনোভাবেই লক খুলতেছে না। কি ব্যাপার, আমার ফোনে এটা কি হলো? আমি আমার ফোনে লক খুলতে পারছি না কেন? এরকম তো হওয়ার কথা না। আমি তো সারা রাত ফোন চালাইছি, পুরো ভালো ছিল, এখন এরকম হলো কি করে? ফাহিম এরকম কথা বলতেছে এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আম্মু। ফাহিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ফাহিম, উঠে গেছিস? রেডি হয়ে নে, তামিমকে দেখতে যাব। কিছুক্ষণ পর গেলে তো তাকে আদালতে ওঠানো হবে। এখন দেখে এরপরে আদালতে না হয় চলে যাব। আচ্ছা আম্মু, তুমি রেডি হও, আমিও রেডি হয়ে নিচে আসছি। ফাহিম রেডি হয়ে তার ফোনটা পকেটে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে, তার আম্মুকে নিয়ে রওনা দিল থানার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো থানায়। ফাহিম এবং তার আম্মুর তামিমের সাথে কথা বলতেছে, অন্যদিকে মুস্কান ফাহিমের দিকে এক নজরে তাকিয়ে আছে। ফাহিম একবার মুস্কানের দিকে তাকাতেই মুস্কান টেবিলের দিকে তাকিয়ে কাজের বাহানা দেখাতে লাগলো, যাতে বুঝতে না পারে ফাহিম। মুস্কান অফিসারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অফিসার তুমি এখানে থাকো, আর সে যাতে কোনো কিছু বুঝতে না পারে। আমি একটু জজ সাহেবের সাথে দেখা করে কথা বলে আসতেছি। উনি তো চলে এসেছে, আমি কথা বলি আর 2-3 দিন সময় নিয়ে আসতেছি। বাকি ইনফরমেশনগুলো পেয়ে গেলে আসল অপরাধীকে ধরে ফেলবো। ঠিক আছে ম্যাডাম, যান তাহলে আপনি। মুস্কান চলে আসলো জজ সাহেবের কাছে। জজ সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, তামিম নামের যে ছেলেটা জেলের ভেতরে আছে, আজকে তো তার সাজা দেওয়ার কথা। ছেলেটা কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে অন্য আরেকজন। এই দেখেন সকল ইনফরমেশন, আমাকে আর 2 দিন সময় দিলে আমি বাকি ইনফরমেশন নিয়ে এরপরে আপনার সামনে হাজির হতে পারবো। জজ সাহেব কিছুক্ষণ ইনফরমেশনগুলো দেখে বলতে লাগলো, ঠিক আছে মুস্কান, তুমি ইনফরমেশন জোগাড় করতে থাকো। আমি তোমাকে 2 দিন না, আমি তোমাকে আরো 1 সপ্তাহ সময় দিলাম। সামনের মঙ্গলবার আমি সকল ইনফরমেশন চাই, আর যে অপরাধী সে যাতে পালাতে না পারে। সে কোথাও পালাতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। মুস্কান এই বলে চলে আসলো বাহিরে। ফোন দিল তামিমের বন্ধু বান্ধবকে। বেশ কিছুক্ষণ পর তামিমের সকল বন্ধু বান্ধব চলে আসলো একটা কফি শপে। এসে বসে বসে কফি খাইতেছে এমন সময় মুস্কান আসলো আর বলতে লাগলো, তোমরা তো জানো যে তামিম এখন জেলে আছে। তোমরাও সাক্ষী প্রমাণ দিয়েছিলে যে তামিম কোনো অপরাধ করে নাই, আর এরকম অপরাধ করতেই পারে না। তারপরও আমি তাকে জেলে নিয়েছিলাম। এখন সত্যি প্রমাণ পেয়েছি। তোমাদেরকে একটা কাজ করতে হবে, পারবে কাজটা করে দিতে? জি বলেন, কি করতে হবে? আমরা অবশ্যই করতে পারবো। তোমাদের 3 জনের হোয়াটসঅ্যাপে আমি একটা ছবি পাঠিয়েছি। এই ছবিটা দেখে বলো তো এই লোকটাকে তোমরা চেনো নাকি? 3 জন ছবি দেখে বলতে লাগলো, হ্যাঁ চিনি, এটা তো ফাহিম ভাইয়ের বন্ধু। ওনাকে কি করতে হবে? ওনাকে ধরে আনতে হবে। ওনার ফোন নাম্বার এবং অন্যান্য লোকেশনে আমরা সব কিছু খোঁজ খবর নিয়েছি, কিন্তু তাকে পাই নাই। আমাদের হাতে 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহের মধ্যে তাকে যে করেই হোক বের করতে হবে। এখন তোমরা কিভাবে বের করবে এটা তোমাদের ব্যাপার। তোমরা যদি তোমাদের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে তোমরা এটাই করতে হবে। আর আমিও এই দিক দিয়ে চেষ্টা করি। 2 জন চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, আপনি নিশ্চিন্তে থাকেন। তাকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, আপনিও চেষ্টা করেন। এই চল তাহলে এখন যাওয়া যাক। এই বলে 3 বন্ধু উঠে চলে আসলো বাইরে। অন্যদিকে ফাহিম মুস্কানকে কল দিতেই মুস্কান কলটা রিসিভ করলো। কল রিসিভ করতেই ফাহিম বলতে লাগলো, মুস্কান, আজকে না তামিমকে আদালতে নেওয়ার কথা, এখনো তো নেওয়া হয় নাই। আমরা তো আদালতের সামনেই দাঁড়িয়ে আছি। ফাহিমকে যে জজ সাহেব শাস্তি দিবে সে জজ সাহেব আসে নাই, উনি অসুস্থ। সামনের সপ্তাহে তাকে দেওয়া হবে। আর তুমি টেনশন করেছো কেন?
আমি তো তোমাকে বলেছি যে যাবজ্জীবন কারাদণ্ড পাবে, আর না হয় ফাঁসির দড়িতে ঝুলবে। টেনশন করছি না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? তোমার সাথে ঘুরতে যেতে চাই। আমি তো এখন অনেকটা দূরে চলে এসেছি, আর নতুন একটা কেস নিয়ে তদন্ত করতেছি। কাজ শেষ হলে আমি থানায় ফিরে তোমাকে কল দিব। এখন রাখি তাহলে। এই বলে মুস্কান কলটা কেটে দিল। অন্যদিকে তামিমের বন্ধু বান্ধবরা চলে আসলো ফাহিমের বন্ধুর বাড়িতে। কলিং বেল দিতেই কাদিরের স্ত্রী এসে দরজা খুলে দিল। জিসানকে দেখে বলতে লাগলো, কে আপনি? এখানে কাকে চাই? ভাবি, কাদির ভাইয়া কোথায়? সে কোথায় গেছে আমি তো জানি না, তবে তোমরা এত খোঁজাখুঁজি করতেছো কেন? জরুরি কোনো কাজ আছে নাকি? হ্যাঁ ভাবি, কাজ আছে। আসলে কাদির ভাইয়ের সাথে আমি তো অনেকদিন ধরে কাজ করি, ওনাকে অনলাইনে পাচ্ছি না, ফোন দিলে ফোন ধরতেছে না, রিংও হচ্ছে না। গত 1 সপ্তাহ ধরে ওনাকে ফোনে পাচ্ছি না। উনি কোথায় একটু বলেন না, ওনার সাথে জরুরি দেখা করা দরকার। যদি আজকে দেখা করতে না পারি তাহলে বিদেশি ক্লায়েন্ট আমাদের ডিলটা বাদ করে দিবে। উনি ওনাদের পুরনো বাড়িতে গেছে। এই না পুরনো বাড়ির ঠিকানা, গিয়ে দেখা করো। আর কাউকে বলবে না সেই যে পুরানো বাড়িতে আছে। না ভাবি, আমরা কখনোই বলি না কাউকে। আচ্ছা, এখন তাহলে যাই। জিসান তাড়াতাড়ি করে তার বাকি 2 বন্ধুকে নিয়ে চলে আসলো কাদিরদের পুরনো বাড়িতে। এসে দেখে কাদির ঘরবন্দি হয়ে বসে আছে। জিসান এবং তার বাকি 2 বন্ধুরা মিলে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে কাদিরকে ধরে বলতে লাগলো, এখানে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না কাদির ভাই। আমাকে ওই ফাহিমের বাচ্চা অপরাধী ফাঁসিয়ে দিয়েছে। আমি তো কোনো কিছুই করি নাই। আমার কাছে সকল প্রমাণও আছে যে আমি কোনো কিছু করি নাই। এই বাড়িতে আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, যা দরকার তাই প্রমাণ দিতে পারবো। আমি জানতাম একদিন না একদিন সত্যি ঘটনা বের হবে, তার জন্য আমি সবকিছু রেডি করে রেখেছি। চলো। ফাহিম ভাইয়া কল দিয়েছিল নাকি? সে আমাকে কল দিয়ে বিরক্ত করে ফেলতেছে। আমি কোথায় আছি সেটা জানতে চাইতেছে, তাই আমি লুকিয়েছিলাম এবং ফোন বন্ধ করে দিয়েছিলাম। চলো এখন যাওয়া যাক। জিসান কাদিরকে নিয়ে চলে আসলো থানায়। কাদির বসে আছে এমন সময় মুস্কান বলতে লাগলো, যাক, ভালো হয়েছে, তোমাকে পাওয়া গেছে। এখন তাহলে তামিমকে মুক্তি দেওয়া যাবে। জিসান, তোমরা 3 জন চাইলে দেখা করতে পারো। ওই দিক দিয়ে দেখো, তামিম আছে। জিসান এবং তার বাকি 2 বন্ধুরা মাথা নেড়ে চলে আসলো তামিমের কাছে। তামিমের সাথে কথা বলতে লাগলো। তামিম জিসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জিসান, আমাকে এই কেসে কে ফাঁসিয়ে দিয়েছে একটু বলতে পারবি? তোর নিজের আপন ভাই তোকে ফাঁসিয়ে দিয়েছে, মানে ফাহিম ভাইয়া তোকে ফাঁসিয়ে দিয়েছে। ছি, এরকম কাজ করতে পারবে ভাবতেই পারতেছি না। যাই হোক, অপরাধ করেছে, এটা শাস্তি তো পেতেই হবে। আর তোরা আমাকে ভুলে গেছিস, 12 দিনের মধ্যে একদিনও আসিস নাই আমাকে দেখার জন্য। বন্ধু, আমরা নিজেরাই টেনশন করছিলাম, পরে মুস্কান ম্যাডাম গিয়ে আমাদেরকে সব কিছু বলেছে। এরপর থেকে আমরা তাকে খুঁজে বের করেছি। তোকে মনে হয় কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুই আবারও মুক্তি পাবে। জিসান তামিমের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে মুস্কান ফোন দিল ফাহিমকে। এদিকে ফাহিম তার ব্যাগপত্র রেডি করতেছে, কারণ সে জেনে গেছে সকল ইনফরমেশন পেয়ে গেছে পুলিশরা। ফাহিম কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফাহিমের রুমের ভিতরে প্রবেশ করলো ফাহিমের আম্মু, আর কিছুটা জোরে বলতে লাগলো, কিরে, ব্যাগপত্র রেডি করে কোথায় যাইতেছিস? তামিমের আম্মুর কথা শুনে মুস্কান তাড়াতাড়ি করে তাদের অফিসারকে ইশারা করে বলে দিল ফাহিমদের বাড়িতে যাওয়ার জন্য। অফিসাররা তাড়াতাড়ি করে চলে আসলো ফাহিমদের বাড়িতে। ফাহিমকে ধরে নিয়ে চলে আসলো থানায়। মুস্কান ফাহিমের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ফাহিম, এটা তো তোমার ভাই ছিল, তাও আবার তোমার নিজের মায়ের পেটের ভাই। তুমি কিভাবে তার ঘাড়ে এইরকম একটা অপরাধ চাপিয়ে দিলে? আমি তো তোমার হবু বউ ছিলাম, আমাকে বলতে পারতে, আমি আরো বিয়েটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। তারপরেও তো আমার সাথে এসব কিছু করতে পারতে। কেন করলে এরকমটা? তোমাকে একদিন বলেছিলাম না, তুমি মানা করে দিয়েছিলে। এরপর থেকে তোমার সাথে কথা বলা কমিয়ে দিলাম এবং জানাতুলের সাথে সম্পর্কে গেলাম। জানাতুলকে পটিয়ে সবকিছু নিজের করে নিলাম। আস্তে আস্তে এইভাবে দিন যায়, রাত যায়। অনেক দিন হওয়ার পর জানাতুলকে অফার করলাম। সে প্রথমে রাজি হয় নাই, তারপরও আমি তাকে জোর করে রাজি করিয়েছিলাম যে কিছুই হবে না, কিছু হলে বিয়ে করে নেব। তুমি তো তখন সিলেটে গিয়েছিলে, ওই সুযোগটা কাজে লাগিয়ে তার সাথে এইটা করলাম। পরে সে বিয়ের জন্য চাপ দিয়েছিল, আমি আর বিয়ে করি নাই, তাকে মেরে ফেলার প্ল্যান করি। বন্ধুকে বলেছিলাম, সে আমাকে সাহায্য করে নাই, তাই নিজে একাই করলাম, সুযোগের সদ্ব্যবহার করে। খুব ভালো করেছো, এখন তোমার অনেক বড় শাস্তি হবে। এখানে আমি তোমাকে বাঁচাতে পারবো না। মিস্টার ফাহিম, অফিসার, ওনাকে জেলের ভেতরে নিয়ে যান। ওনাকে আর এখানে দেখানোর দরকার নেই। ঠিক আছে ম্যাডাম, আমি ওনাকে জেলের ভিতরে নিয়ে যাইতেছি। আর তামিমকে কি করব, ছেড়ে দিব নাকি আদালতে হাজির করাবেন? তামিমকে আদালতে হাজির করা হবে, সাথে ফাহিমকেও, কারণ সকল প্রমাণ আদালতের কাছে দেওয়া হয়েছে। এখন আদালত থেকে ফাহিমকে শাস্তি দেওয়া হবে এবং তামিমকে মুক্ত করে দেওয়া হবে। আদালত থেকে সবকিছু করলে এরপরে আমরা কিছু
করতে পারবো। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে দুজনকে দু জায়গায় রাখতেছি। আর তো কয়েকটা দিন আছে। এই বলে অফিসার ফাহিমকে আরেকটা জেলের ভিতর রেখে দিল, তামিমের কাছ থেকে কিছুটা দূরে। এইদিকে তামিমের আম্মু সব ঘটনা জানার পর কান্না করতে লাগলো আর মুস্কানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আমার ছেলেটাকে খুব মেরেছিলাম, আমার ছেলেটা এরকম কোনো কিছুই করে নাই। যাই হোক, আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে, এটাই অনেক। হ্যাঁ, এটাই দোয়া করি। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। আর মাত্র তো 2 দিন রয়েছে, 2 দিন পরে আদালতে দেখা হবে আপনাদের সাথে। এই বলে মুস্কান চলে আসলো বাড়ির বাইরে, গাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি দিন। সকাল 9:15 জজ সাহেব এসে হাজির হলো 10টা বাজতেই। মুস্কান, ফাহিম এবং তামিমকে নিয়ে আদালতে হাজির হলো। তামিমের পরিবার এবং জান্নাতুলের পরিবার আরো আত্মীয় স্বজনরা এসে বসে পড়লো। আত্মীয় স্বজনরা জজ সাহেবের কথাগুলো মন দিয়ে শুনতেছে। বেশ কিছুক্ষণ পর জজ সাহেব বলতে লাগলো, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছালো যে তামিম পুরোপুরি নির্দোষ। সব অপরাধ করেছে তার বড় ভাই ফাহিম। চক্রান্ত করে তামিমকে এই মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিয়েছে। তামিমকে সসম্মানে মুক্তি দেওয়া হলো আর ফাহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। দিস ইজ ক্লোজ। এই বলে জজ সাহেব চলে গেল। এইদিকে ফাহিমকে নিয়ে যাওয়া হলো জেলখানায়। অন্যদিকে তামিম তার মায়ের পায়ে সালাম করে বলতে লাগলো, আম্মু, আমি বলেছিলাম না আমি একদম নির্দোষ? তোমরা আমার কথা বিশ্বাস করো নাই। এখন বিশ্বাস করলে তো আমি পুরোপুরি নির্দোষ। আমি এরকম কাজ করি নাই। ভাইয়া এরকম কাজ করেছে। সব অপরাধ ভাইয়ার। চলো আমরা এখন বাসায় যাই। আর ভাবি, আমার কথাটা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন থেকে তোমার ভাবি না, কারণ তোমার ভাইয়ের সাথে তো সবকিছু শেষ হয়ে গেছে। আর তোমার ভাইয়ের সাথে সামান্য মাত্র বিয়ের কথাবার্তা হয়েছে, কিন্তু বিয়ে হয় নাই। এখন তাহলে তুমি বাসায় যাও, হয়তো কোনোদিন দেখা হবে তোমার সাথে। আবার দোয়া রইল তোমার প্রতি। তামিম তার আব্বু, আম্মু এবং বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো বাসায়। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। তামিম তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে। আজকে অনেকদিন পর তার বন্ধু বান্ধবকে পেয়েছে। সারাদিন আড্ডা দিয়ে রাতের বেলা যে যার বাসায় চলে গেল। এইভাবে কেটে গেল 3টি মাস। এই 3 মাসের মধ্যে মুস্কানের সাথে তামিমদের পরিবারের কোনো যোগাযোগ হয় নাই। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তামিম চলে আসলো তার রুমে। অন্যদিকে তামিমের আম্মু বলতে লাগলো, ফাহিম জেলের ভিতরে গিয়েছে, অনেকদিন তো হয়ে গেছে। মুস্কানের সাথে তো ফাহিমের বিয়ের কথাবার্তা হয়েছিল, সব কিছু তো শেষ হয়ে গেছে। আমি চাইছিলাম কি মুস্কানকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসার জন্য। এটা কিভাবে সম্ভব? আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবো কিভাবে? তামিম তো এখন বড় হয়ে গেছে, আর সে একটা চাকরিও করে, প্লাস পড়ালেখাও করতেছে। তামিমকে বিয়ে দিলে তো আর আমাদের কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি চাও তামিমকে বিয়ে দিতে, তাহলে তো আমি বাধা দিব না। তবে মুস্কানের পরিবারের সাথে কথা বলতে হবে, তারা বিয়েতে রাজি আছে কিনা তা জানতে হবে। চলো কালকে সকালে মুস্কানদের বাসায় যাই, মুস্কানদের সাথে কথাবার্তা বলি, তার পরিবারের সাথে কথাবার্তা বলি। 2 পরিবার যদি রাজি হয় তাহলে তো বিয়ে দিয়ে দেব, দেরি করব না। হ্যাঁ চলো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। তামিমের আব্বু আম্মু ঘুমাতে চলে আসলো। পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে তামিমের আব্বু আম্মু চলে আসলো মুস্কানদের বাসায়। মুস্কানের এখন নাইট ডিউটি। মুস্কান খাওয়া দাওয়া করে তার পরিবারের সাথে সোফায় বসে টিভি দেখতেছে আর কথা বলতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। মুস্কানের আম্মু গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল তামিমের আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদেরকে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো। তামিমের আব্বু আম্মু সোফায় বসে আছে। এমন সময় মুস্কানের আব্বু বলতে লাগলো, হঠাৎ এতদিন পর আপনি আমাদের বাসায় এসেছেন, কোনো জরুরি দরকার? জরুরি দরকার বলতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। মুস্কানের তো কোনো বিয়ে দেন নাই। আমরা আমাদের ছোট ছেলের জন্য মুস্কানকে নিয়ে যেতে এসেছি আমাদের বাড়ির বউ করে। আপনারা কি আমাদের ছোট ছেলের বউকে দিবেন? কিরে মুস্কান, কি বলতেছে শুনছিস তো? তুই কি রাজি আছিস নাকি? তুই রাজি থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই, কারণ তামিম খুব ভালো ছেলে। তার সাথে বিয়ে দিলে আশা করি তুই সুখী হবি। আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। তোমাদের উপর দিয়ে আমি আর কোনো কথা বলতে পারবো না। তাহলে আজকে 2 পরিবার একত্রিত হয়ে গেল। বিআই সাহেব, চলেন কোলাকুলি করি। মুস্কানের আম্মু ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো। কাল থেকে মনটা কেমন যেন করছিল, তার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। আজকে সত্যি সত্যি মিষ্টি খাওয়া হয়ে গেল। দুইজন কোলাকুলি করে বসে রইল। সবাই মিষ্টি খাইতেছে। অন্যদিকে মুস্কান মনে মনে বলতেছে, যাকে আমি নিজের হাতে অত্যাচার করেছিলাম, আজকে সেই কিনা আমার বর হবে। আর সে তো আমার দেবর হওয়ার কথা ছিল, আজকে সেই আমার বর হবে।
আল্লাহ যার কপালে যেটা লিখে রাখে সেটাই হয়, এটা নিজের চোখে দেখলাম আজকে। মুস্কান এসব কথা চিন্তা ভাবনা করতেছে এমন সময় তামিমের আব্বু বলতে লাগলো, যেহেতু দুই পরিবারের রাজি হয়ে গেছি, তাহলে আর দেরি কিসের? আজকে বিয়েটা হয়ে যাক। আমরা আর চাই না কোনো গন্ডগোল হোক। আমি তামিমকে ফোন দিয়ে এই বাড়িতে নিয়ে আসতেছি। বিয়ে সাহেব, ততক্ষণে আপনি একটা কাজী নিয়ে আসেন। আচ্ছা, আপনি তামিমকে নিয়ে আসেন, আমি কাজীকে নিয়ে আসতেছি। মুস্কানের আব্বু কাজে নিয়ে চলে আসলো বাসায়। অন্যদিকে তামিমও মুস্কানদের বাসায় চলে আসলো। তামিম এসেই সবাইকে একসাথে দেখে বসে পড়লো সোফায়। এমন সময় কাজী তামিমকে উদ্দেশ্য করে বলল, আলম সাহেবের একমাত্র মেয়ে মোহাম্মদ মুস্কান বেগমকে নগদ 30,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ। বাবা তামিম, তুমি যদি রাজি থাকো তাহলে বলো যে আলহামদুলিল্লাহ কবুল। মানে আমি কিছুই বুঝতে পারলাম না আম্মু, কি হচ্ছে? কাজী সাহেব যেটা বলতেছে সেটা বল। আলহামদুলিল্লাহ কবুল করিলাম, আলহামদুলিল্লাহ কবুল করিলাম, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, বিয়ে সমাপ্ত হলো। এখন মোনাজাত ধরেন। কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে তামিমের আব্বু আম্মু তামিমকে সবকিছুই বুঝিয়ে বলল। তামিম আর কিছুই বলল না। রাতে তামিম মুস্কানকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছে তামিম। এমন সময় মুস্কান দরজাটা লাগিয়ে দিয়ে তামিমের পাশে এসে বসে পড়ল। তামিমের পা ধরে সালাম করতে যাবে এমন সময় তামিম তাড়াতাড়ি উঠে বলতে লাগলো, আরে কি করতেছেন আপনি? এসব ছাড়েন, আমি আপনার স্বামী, আমার পা ধরে সালাম করতে হবে না। পা ধরে সালাম করতে হয়, তুমি হয়তো জানো না এটা। মুস্কান পা ধরে সালাম করে তামিমকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মুস্কান তামিমকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমি আগে যা অপরাধ করেছিলাম সেই অপরাধের জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমাকে মাফ করে দিয়ে তোমার বউ হিসেবে কবুল করে নাও তামিম। আমি আপনাকে মাফ করে দিয়েছি অনেক আগেই, আর আপনি তো কোনো ভুল করেন নাই। আপনি পুলিশ অফিসার, আপনার যেটা দায়িত্ব সেটাই করেছেন। তবে আপনি আমার ভাবি থেকে বউ হয়ে গেছেন, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এখন তাহলে এভাবে চুপ না থেকে আমাকে আদর করো। শিখিয়ে দেন কিভাবে করতে হয়, আমি তো জানি না। কাছে আসো, শিখিয়ে দিতেছি। মুস্কান তামিমকে আদর শিখিয়ে দিতেই তামিম মুস্কানকে আদর করতে লাগলো। দুজন দুজনকে আদর করতে থাকুক। আমরাও তাহলে বিদায় নিই। আর এই গল্পটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।